হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পিজি রেগুলার অ্যাডমিশন ফ্যাসিলিটি অফ আর্টসের ইতিমধ্যে পিজি অ্যাডমিশন পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশন 2 ইয়ার্স ডিউরেশন কোর্সের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো অ্যাডমিশনের এলিজিবিলিটি কী থাকছে, কীভাবে তোমরা আবেদন করবে এবং কিছু ইনস্ট্রাকশান আছে কলেজ থেকে, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম বলে দিই, তোমাদের অ্যাডমিশন শুরু হচ্ছে কত তারিখ থেকে? 3/9/2024 থেকে 17/9/2024 পর্যন্ত তোমাদের অ্যাডমিশন চলবে ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে। এবার দেখো একাডেমিক প্রোগ্রামগুলো তোমাদের দেখাচ্ছি কোন কোন প্রোগ্রামের উপর অ্যাডমিশনগুলো চলছে এবং এলিজিবিলিটি কী থাকছে। ফার্স্ট দেখতে পাচ্ছ MA 2 ইয়ার্স আন্ডার সেমিস্টার ইন বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্টোরি, ইকোনমিক্স, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, জিওগ্রাফি, সোশ্যোলজি অ্যান্ড হিন্দি, এগুলোতে MA-তে চলছে অ্যাডমিশন। এবার এলিজিবিলিটি কী থাকছে? এলিজিবিলিটি থাকতে তোমাদের গ্র্যাজুয়েশন উইথ অনার্স অর ইটস ইকুইভ্যালেন্ট আন্ডার 10+2+3 সিস্টেম। বলতে 10+2 বলতে 10 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস তোমাদের দরকার। যে কোনো একটা ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের পাস আউট দরকার। এবার দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের এলিজিবিলিটি। এবং তোমাদের দেখো উইথ অনার্স অর ইট ইকুইভ্যালেন্ট ইন 2024-23 2022 আর অনলি এলিজিবল টু অ্যাপ্লাই। 2022 সালে যারা গ্র্যাজুয়েট পাস করেছো, 2023 সালে যারা গ্র্যাজুয়েট পাস করেছো এবং 2024 সালে যারা গ্র্যাজুয়েট পাস করেছো তারাই একমাত্র আবেদন করতে পারবে। 2022-এর আগে কেউ রেগুলারে অ্যাডমিশন নিতে পারবে না। হয়েছে। এবার দেখো সেকেন্ড পয়েন্ট দেখতে পাচ্ছ MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এই বিষয়ের উপরও তোমাদের অ্যাডমিশন চলছে। এখানে কী থাকছে? এলিজিবিলিটি কী থাকছে? অনার্স গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েটের উপর তোমাদের ইউজিসি একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের কোর্স থাকা দরকার। এই হচ্ছে এলিজিবিলিটি। এখানেও সেই সেম 2022-23-24 আগে যেন না হয়। বোঝা গেল? এবার হচ্ছে বি নম্বর পয়েন্ট আছে, দেখো সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফির ক্ষেত্রে কি এলিজিবিলিটি থাকছে? জিওগ্রাফির ক্ষেত্রে থাকছে দেখো গ্র্যাজুয়েশন উইথ অনার্সে গ্র্যাজুয়েশন থাকতে হবে অ্যান্ড ইকুইভ্যালেন্ট সাবজেক্ট 10+2+3 সিস্টেমে ইউজিসি একটি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের পাস আউট হতে হবে। বোঝা গেল? এবার হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজের উপর কী থাকছে অ্যান্ড মাস্টার সোশ্যাল ওয়ার্কের কী থাকছে এলিজিবিলিটি। এখানেও সেই সেম গ্র্যাজুয়েশন উইথ অনার্স ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি। হয়েছে। এই গেল। এবার দেখো 3 নম্বর পয়েন্ট দেখা যাচ্ছে, দেখো হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে কী দরকার? গ্র্যাজুয়েশন উইথ অনার্স ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের কী করতে হবে? সোশ্যাল সায়েন্স, ম্যানেজমেন্ট অ্যান্ড লতে তোমাদের পাস আউট থাকতে হবে 3 ইয়ার্স বা 5 ইয়ার্সের যে কোনো একটা। 50% যেন তোমাদের মার্কস দরকার। আর SC ST PWDর ক্ষেত্রে 30% এবং OBC বির ক্ষেত্রে ক্যান্ডিডেটের ক্ষেত্রে 36% নাম্বার দরকার দিলে তোমরা এখানে এলিজিবিলিটি হয়েছে। এবার দেখো দেওয়া হচ্ছে, দেখো 3 নম্বর পয়েন্ট দেওয়া হচ্ছে MA বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, হিস্টোরি, ফিলোসফি, ইকোনমিক্স আর বিভিন্ন সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে কী কী এলিজিবিলিটি থাকছে? এখানে থাকছে দেখো HS সে তোমাদের 50% নাম্বার দরকার। বেস্ট 4 সাবজেক্ট আদার অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশন, তোমাদের এনভায়রনমেন্টাল এডুকেশন যেন বেস্ট 4-এর মাধ্যমে তোমাদের ENVS-টা যেন থাকে। বোঝা গেল? এবার হচ্ছে দেখো অনার্স ইকুইভ্যালেন্ট 50% নাম্বার দরকার। এই হচ্ছে এলিজিবিলিটি। এবার দেখো তোমাদের দেখো একটা নোটগুলো দেওয়া আছে, টু প্রিপেয়ার দ্য মেরিট লিস্ট দ্য স্কোর উইল বি ক্যালকুলেটেড অন বেসিক অন দ্য ফলোয়িং প্রসিডিউর। এই যে এখানে যে অ্যাডমিশন তোমরা যে করবে, অ্যাডমিশনটা তোমাদের অ্যাডমিশনটা কীভাবে হবে? এই অ্যাডমিশনটা তোমাদের মেরিট লিস্টের মাধ্যমে হবে, CBSE মেথডের মাধ্যমে হবে। মেরিট র্যাঙ্কের ওপর বেস্ট করে। এখানে দরকার দেখো দুটো মার্ক তোমার দরকার, দেখো অনার্সে 50% দরকার এবং HSC 50%-এর উপর তোমাদেরকে মেরিট লিস্টটা তোমাদের বেরোবে CGPA-র উপর। হয়েছে। এবার দেখো কাদের ক্ষেত্রে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। এন্ট্রান্স এক্সাম হচ্ছে MA জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ক্ষেত্রে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। এখানে কোনগুলো ক্রাইটেরিয়া থাকছে দেখতে পাচ্ছ, HS এবং HSS আমাদের এনভায়রনমেন্টাল এডুকেশন থাকা দরকার। BA অনার্স বা MA যে কোনো একটা করা থাকলে হবে। এবার হচ্ছে দেখো মাস্টার ডিগ্রি উইল বি কনসিডার, মাস্টার ডিগ্রির মার্কশিট তোমাদের কনসিডার করা হবে। অ্যাডমিশন টেস্ট, রিটিন টেস্ট এবং ভাইভা ভয়েস। অ্যাডমিশনটা কীভাবে হবে? রিটিন টেস্ট এবং ভাইভার মাধ্যমে হবে। বোঝা গেল? এবার দেখো রিটিন টেস্টের ফুল মার্কস কত থাকছে? 60 এবং ভাইভা ভয়েসের মার্কস থাকছে কত? 20 মার্কস থাকছে। এই 60+20 যেমন 80% মার্কস। এবার কোয়ালিফাইং মার্কস এন্ট্রান্স এক্সামে কত পেলে তোমরা এলিজিবিলিটি হতে পারবে? দেখো রিটিন টেস্টে তোমাদের 40% নাম্বার পেতে হবে, SC ST PWDর ক্ষেত্রে 30%, OBC A OBC Bর ক্ষেত্রে 36%। এবং ভাইভার ক্ষেত্রে কি 20 মার্কের মধ্যে 40% পেতে হবে, 30% হচ্ছে SC STদের ক্ষেত্রে আর 36% হচ্ছে OBC A এবং OBC Bর ক্ষেত্রে। তাহলে বোঝা গেল এন্ট্রান্স এক্সামটা কার ক্ষেত্রে দিতে হচ্ছে? মাস কমিউনিকেশন এবং জার্নালিজমের ক্ষেত্রে। এখানে কী কী থাকছে এন্ট্রান্স এক্সাম কীভাবে? দুভাবে, একটা হবে রিটিন এক্সাম হবে, একটা হচ্ছে ভাইভা ভয়েসের মাধ্যমে।
মোট 80% তোমাদের 80 মার্কের পরীক্ষা হবে। বোঝা গেল? এবার দেখো তোমাদের এখান থেকে এবার কি দেওয়া হয়েছে, কিছু রুলস দেওয়া হয়ে গেছে। হাউ টু অ্যাপ্লাই, তোমরা কীভাবে এবার অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা খুবই সম্পূর্ণভাবে ইংলিশে দেওয়া আছে, আমি তোমাদেরকে বাংলায় ট্রান্সলেট করে বলে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাপ্লাইটা করবে। তোমরা দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদন করবে। ফার্স্ট দেখতে পাচ্ছ অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীদের প্রথমে নিজেদের নিবন্ধন করতে হবে, নিজেদের কী করতে হবে, রেজিস্টার করতে হবে। বোঝা গেল? রেজিস্টারের সময় আবেদনকারীকে কী করতে হবে, একটি ইমেল আইডি এবং ইমেল আইডি মোবাইল নাম্বার প্রদান করতে হবে। সেই মোবাইল নাম্বারটা যেন বৈধ হতে থাকে, যেন সেই মোবাইল নাম্বারটা যেন বৈধ হয়। এবার দেখো কারণ কি, বৈধ হওয়ার কারণটা কি, কারণ হচ্ছে প্রাথমিক লগ ইন পাসওয়ার্ড প্রদত্ত ইমেল আইডি এবং মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে পাঠানো হবে। তাহলে বোঝা গেল কোনো তোমাদের একটা আইডি এবং পাসওয়ার্ডটা কার মাধ্যমে দেওয়া হবে, ইমেল এবং মোবাইলের মাধ্যমে দেওয়া হবে। এই জন্য তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা যেন বৈধ হয়, এবং ভবিষ্যতে এই বিষয়ে সমস্ত চিঠিপত্র ইমেল আইডি এবং প্রদত্ত মোবাইল নম্বরে করা যেতে পারে SMS-এর মাধ্যমে। তাহলে বোঝা গেল? এবার দেখো আবেদনকারীদের অবশ্যই বৈধ ইমেল আইডি মোবাইল নাম্বার প্রদান করতে হবে, অন্যথায় নিবন্ধন প্রক্রিয়ায় সম্পন্ন হবে না। তাহলে বৈধ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার না দিলে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া বা লগ ইন প্রক্রিয়া সম্পন্ন হবে না। এবার দেখো রেজিস্ট্রেশনের পর পাসওয়ার্ডটি নিবন্ধিত ইমেল আইডি এবং মোবাইল নম্বরে পাঠানো হবে। তাহলে রেজিস্ট্রেশন করানোর পর তোমাদের পাসওয়ার্ড, ইউনিভার্সিটি পাসওয়ার্ড এবং আইডিটা কোথায় পাঠানো হবে, ইমেল আইডি এবং মোবাইল নম্বরে পাঠানো হবে। হয়েছে? এটি সুপারিশ করা হয় যে আবেদনকারীর প্রয়োজন হলে প্রথমে লগ ইন করার সময় তাদের পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। এখানে কি বলেছে, এখানে সুপারিশ করা হয় কি বলেছে, আবেদনকারী যদি কোনো প্রয়োজন হলে যে প্রথমে লগ ইন করার সময় তোমাদের পাসওয়ার্ড পরিবর্তন করতে উচিত বলতে বলা হয়েছে। কেন? তোমাদের পাসওয়ার্ড তো বিভিন্ন রকম আসতে পারে, এখান থেকে ফরগেট পাসওয়ার্ড করে তোমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারো। এবার দেখো সফল লগ ইন করার পর আবেদনকারীকে অবশ্যই সে আবেদন করতে ইচ্ছুক কোর্সগুলি নির্বাচন করতে হবে। লগ ইন করার পর তোমাদের কী বলবে, তোমাদের একটা তোমরা যে সাবজেক্ট কোর্সটা চুজ করতে চাও সেই কোর্সটা তোমরা নির্বাচন করবে এবং পরীক্ষা করতে হবে। হয়েছে? তারপর হচ্ছে যোগ্যতা তোমাদের দিতে হবে। একবার যোগ্য পাওয়া গেলে সে ভর্তির বাকি ফর্ম পূরণ করতে পারবে। বোঝা গেল? এবার কী হয়েছে, ওটা পূরণ করার পর কী হবে, তোমাদের ফর্ম পূরণ করতে বলবে। একজন আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক এবং অনার্সের মার্কশিট স্ক্যান কপি আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে বলে দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিকে এবং অনার্সের মার্কশিট স্ক্যান কপি আপলোড করতে হবে। পরীক্ষার ভর্তির ফর্ম পূরণ করার সময় তার স্ক্যান করা ছবি এবং স্বাক্ষরটাই তোমাদের দরকার। তাহলে কী কী লাগছে, উচ্চ মাধ্যমিক অনার্সের মার্কশিট এবং তোমার ভর্তির ফর্ম পূরণ করার সময় তোমাদের স্ক্যান করা পাসপোর্ট সাইজ ছবি এবং নিজের সাইন দরকার। হয়েছে? এবার দেখো ভর্তির ফর্ম পূরণ করার আগে তাকে একগুলি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। দেখেছো যেহেতু তোমরা কম্পিউটারে পূরণ করবে, তাই পূরণ করার আগে তোমাদের ডকুমেন্টসগুলো স্ক্যান করে নিতে বলেছে, ফাইলে রেখে দিতে বলেছে, যাতে সুবিধা হয় আপলোড করার সময়। যদি আবেদনকারীর কাছে ফর্মটি পূরণ করার সময় প্রয়োজনীয় সমস্ত তথ্য না থাকে, তবে সে সংরক্ষণ করতে পারে একটি খসড়া হিসেবে অসম্পূর্ণ আবেদন, যা পরবর্তী এবং পূর্ববর্তী বোতামে ক্লিক করে এবং লগ আউট করুন। হয়েছে? পরে ফিরে লগ ইন করে তার অ্যাকাউন্ট আবার সে আবেদনপত্র বাকি অংশ পূরণ করতে পারবে। এখানে কি বলে দেওয়া আছে, ধরো তোমার কোনো কিছু ভুল হলো, তখন কি করবে, তখন আবার লগ আউট করে তোমাদের কি বলছে, লগ ইন করতে। লগ ইন করার পর আবার কী হচ্ছে, ডবলভাবে তোমাকে দিতে বলছে। হয়েছে? এবার দেখো জমা দেওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করার পরে আবেদনকারী অবশ্যই প্রদত্ত ঘোষণার সাথে একমত হতে হবে। চেকবক্সে ক্লিক করুন যে তুমি ফর্মটা পূরণ করে ফেললে। পূরণ করার পর তোমাদের কী করতে হবে, তোমাকে ফর্মটা দেখে নিতে বলবে এবং চেকবক্সে ক্লিক করতে বলবে। হয়েছে? এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে একবার জমা দেওয়ার পর ইতিমধ্যে প্রবেশ করানো হয়েছে, কোনো অবস্থায় পরিবর্তন করা যাবে না। সম্পূর্ণভাবে বলে দিয়েছে, একবার তুমি ফর্মটা পূরণ করার পরে যদি তুমি চেকবক্সে ইনপুট করে এবং আপডেট করে দাও, সাবমিট করে দাও, আর পুনরায় এটা আবার আপডেট করা যাবে না, তাই আগে থেকে দেখে নিতে বলছি। অতএব তারা সঠিকতা সম্পর্কে নিশ্চিত হতে পরামর্শ দেওয়া হয় এবং জমা বোতামে ক্লিক করার আগে পূরণ করা তথ্যের প্রাসঙ্গিকতা দেখানো হয়। এবার দেখো স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া এআইএন নম্বর যেটা আছে, এআইএন নম্বর অ্যাপ্লিকেশন আইডেন্টিফিকেশন নম্বর, নম্বরটিকে অনন্য হিসেবে গণ্য করা হবে। ভর্তি প্রক্রিয়া চলাকালীন এটি আবেদনের জন্য শনাক্তকরণ নম্বর। তাহলে তোমাদের আবেদন করার পর তোমাদের একটা এআইএন নম্বর দেবে, এআইএন নম্বরটা তোমাদের কী হতে প্রিন্ট আউট করে রাখতে হবে, যেটা ভর্তি প্রক্রিয়া চলাকালীন আবেদনের জন্য একটি শনাক্তকরণের নম্বর দেওয়া হচ্ছে। হয়েছে? অতএব যে কোনো আবেদনপত্র স্বয়ংক্রিয়ভাবে তৈরি ছাড়াই ভুলভাবে ডাউনলোড এবং প্রিন্ট করা হয়েছে কোনো অবস্থাতে গ্রহণ করা হবে না। বোঝা গেল? এইভাবে তোমরা কী করবে, অ্যাপ্লাইটি করবে। এবার দেখো কয়েকটি ইনস্ট্রাকশন দেওয়া আছে। এবার ইনস্ট্রাকশনগুলো কী থাকছে, ইনস্ট্রাকশন কী থাকছে বলেছে, দেখো কিছু ইনস্ট্রাকশন থাকছে। ভর্তির প্রক্রিয়া, কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হোস্টেলের র্যাগিংয়ে অংশগ্রহণ করবে না বা প্রচার করবে না। মাননীয় এটা সুপ্রিম কোর্টের আদেশ দেওয়া আছে। ক্যাম্পাসের ভিতরে কোনো র্যাগিং অথবা র্যাগিংয়ের প্রচার যেন না করা হয়। নেক্সট থাকছে দেখো,
একাধিক বিষয়ের জন্য আবেদনকারী প্রার্থীদের নিম্নলিখিত পদ্ধতিগুলি পৃথকভাবে আবেদন করতে পারবে, উপরে উল্লেখিত লেখা আছে। হয়েছে একাধিক বিষয়ের জন্য আবেদনকারী প্রার্থীদের নিম্নলিখিত পদ্ধতিগুলি পৃথকভাবে আবেদন করতে পারবে। কোনো বিষয়ে তুমি একটা বিষয় না, তুমি দু তিনটে বিষয়তে কী করতে চাও, আবেদন করতে চাও, তাহলে কী হলে তোমাদের নিম্নলিখিত পদ্ধতিগুলি পৃথকভাবে আবেদন করতে হবে। হয়েছে 3 নম্বর থাকছে, দেখো যে কোনো ডিগ্রি কোর্সে অন্য কোথাও ভর্তি হওয়া প্রার্থীদের অবশ্যই সার্টিফিকেট বা অন্য কোনো প্রাসঙ্গিক জমা দিতে হবে। ভর্তির সময় উল্লেখিত ডিগ্রি কোর্স থেকে বাতিল দেখানো নথি যা ব্যর্থ হলে তার প্রার্থীতা বাতিল হবে বলে গণ্য হবে। তাহলে বোঝা গেল, কোনো কোর্স তোমরা ডিগ্রি কোর্স করেছো, ইউজিসি কোনো আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করেছো, ওখান থেকে তোমাদের কী হবে, ভর্তি হওয়ার কী একটা সার্টিফিকেট দরকার, বা মাইগ্রেশন সার্টিফিকেট বা কলেজ সার্টিফিকেট দেখিয়ে তোমাদেরকে এখানে ভর্তি হতে হবে। নেক্সট থাকছে, দেখো কোনো প্রার্থীকে 2 বা ততোধিক সমসাময়িক ডিগ্রি কোর্সে ভর্তির জন্য অনুমতি দেওয়া হবে না। হয়েছে, তাহলে ইউজিসি নিয়ম অনুযায়ী কোনো প্রার্থীকে 2 বা ততোধিক সমসাময়িক ডিগ্রি কোর্সে ভর্তি করা যাবে না, অনুমতি দেওয়া হবে না। নেক্সট থাকছে, দেখো ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করতে হবে এবং ভর্তির তারিখ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে থেকে তোমাদেরকে দেখে নিতে হবে, এবং বিশ্ববিদ্যালয়ের সময়ের ভর্তির পোর্টাল দেওয়া আছে, এই পোর্টালের মাধ্যমে তোমরা কী করবে, ভর্তি হয়ে যাবে। হয়েছে, নেক্সট পয়েন্ট থাকছে, দেখো কোনো প্রার্থীর দেওয়া কোনো তথ্য ভুল প্রমাণিত হলে তার ভর্তি বাতিল করা হবে। বোঝা গেল, তাহলে কোনো প্রার্থীর দেওয়া যদি কোনো ভুল তথ্য থাকে সেখানে ভর্তির পরিমাণটা বাতিল করা হবে। এবার দেখো ভর্তির জন্য আবেদনপত্র জমা দেওয়া মানে ভর্তির কোনো অধিকার বোঝায় না, এবং ভর্তির জন্য নির্বাচন বিশ্ববিদ্যালয় হোস্টেলে আবাসনের নিশ্চয়তা দেয় না। 8 নম্বর পয়েন্ট থাকছে, সাক্ষাৎকার লিখিত পরীক্ষা ভর্তি প্রার্থীর তালিকা সাধারণ হিসেবে করা হবে, সংশ্লিষ্ট শেষ তারিখ শেষ হওয়ার সাথে সাথে বাতিল হয়ে যাবে। তাহলে বোঝা গেল, ভর্তির আবেদন প্রক্রিয়া যতটা থাকছে তারপর আর কোনো আবেদন বাড়ানো হবে না, সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। এবার দেখো বিষয়ের চেয়ে বেশি আবেদনকারী প্রার্থীদের নিম্নলিখিত পদ্ধতিগুলি পৃথকভাবে আবেদন করতে হবে, উপরে উল্লেখিত আছে। তাহলে প্রত্যেকটি বিষয়ে আলাদাভাবে তোমাদেরকে আবেদন করতে হবে। এবার যে সঠিকভাবে পূরণ করা ডাউনলোড করা আবেদন প্রার্থী বা তার স্বাক্ষর করতে হবে ফর্মের প্রদত্ত পেজে পিতামাতা অভিভাবকে। হয়েছে, সঠিকভাবে পূরণ করে ডাউনলোড করা আবেদন প্রার্থী যে তোমাদের ফর্মটা পাবে ওখানে তোমাদের স্বাক্ষর করতে হবে পিতামাতা এবং অভিভাবকে। সমস্ত মার্কশিট সার্টিফিকেটে তোমাদের কপি সহ যতভাবে আবেদন করতে হবে এগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। আবেদনকারী যথাযথভাবে পূরণ করে ডাউনলোড করা আবেদন হার্ড কপি জমা দিতে হবে না বিশ্ববিদ্যালয় ফর্মে। যাই হোক, যথাযথভাবে পূরণ করে ডাউনলোড করা আবেদনপত্র হার্ড কপি, সমস্ত মার্কশিট সার্টিফিকেট, অন্যান্য প্রাসঙ্গিক নথির স্বপত্রিত কপি এবং অনুলিপি সহ পেমেন্টের রসিদ ভবিষ্যতে রেফারেন্সের জন্য সংরক্ষণ করা হবে। তাহলে বুঝতে পারলে তোমরা। এবার যে 13 নম্বর পয়েন্ট থাকছে, ভর্তি প্রার্থীকে মাইগ্রেশন সার্টিফিকেট জমা দিতে হবে। মাইগ্রেশন সার্টিফিকেট তোমাদের খুবই প্রয়োজন, ভর্তির তারিখ থেকে 45 দিনের মধ্যে তোমাদেরকে মাইগ্রেশন সার্টিফিকেট দিতে হবে। হয়েছে, নেক্সট পয়েন্ট থাকছে, কোনো বিরোধের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত চূড়ান্ত এবং সংশ্লিষ্ট সকলের জন্য বাধ্যতামূলক হবে। ভর্তির পদ্ধতি, সময়সূচি, ইনটেক ফি বিস্তারিত পরে জানানো হবে। তাহলে এখন ভর্তির জন্য তোমাদের কোনো ফি লাগছে না, কোনো ক্লাস কবে শুরু হবে এরপরে থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই ছিল কিছু ইনস্ট্রাকশন কলেজে। তাহলে বোঝা গেল, তাহলে তোমরা বুঝতে পারলে নোটিশটি কী থাকছে। তাহলে বোঝা গেল, এই ছিল আজকের এই আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ভর্তি হতে চাও ইতিমধ্যে ভর্তি হয়ে যাও, তোমাদের তারিখ খুবই সীমিত। পরের ভিডিওতে দেখা হচ্ছে।